চলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 প্রফুল্ল ভাই, আপনি এবারের হোটেলে আসেন, আমিও আসি। আমি খাই তেল সহ পরোটা, আপনি খান তেল ছাড়া পরোটা। সেই সময় আমাদের এখানে দেখা হয়, কথাও হয়। বাবুর হোটেলে আসি, আমি তেল ছাড়া পরোটা খাই, আপনি তেল সহ খান, দেখা হয়, কথা হয়, নতুন কিছু না। সেই জন্য আপনার সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই, মানে এটা আবার শেয়ার করতেই হবে। আপনার ভাই আমার ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাও আমাদের কোম্পানিতে অ্যাক্টিং করছে, এবার গোটা মডেলকে নিয়ে গেম খেলতেছে, তাকে নিয়ে। আমার ভাই আপনাদের মডেলকে নিয়ে গেম খেলতেছে, সেটা আপনি আমাকে জানাচ্ছেন কেন? আমি এই বিষয়ে আগ্রহী না। আশ্চর্য, আপনি আগ্রহী না কেন? আপনাকে অবশ্যই আগ্রহী হতে হবে। আপনার ভাই সে ওই মডেলকে ইনফ্লুয়েন্স করতেছে, বলতেছে সবার সামনে যেন আমার ফ্যামিলি তার কাছে মাপ চায় এবং সেটা ভিডিও করবে, ভিডিও করে ভাইরাল করবে বিভিন্ন চ্যানেলে। এটা কোনো কথা? আমার ফ্যামিলি একটা মান সম্মান আছে না? ভিডিও করবে কি করবে না, চ্যানেলে দেখাবে কি দেখাবে না, ভাইরাল করবে কি করবে না, সেটা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আমি তো আপনাকে বললাম যে আমি এই সমস্ত বাইরের বিষয়ে আগ্রহী না। হ্যাঁ, আসলে আপনি আগ্রহী হবেন কেন? আমার ফ্যামিলি গোল্লায় যাক, সব ধ্বংস হয়ে যাক, আপনার তো কিছু যা আসে না। আপনি তো অনুভূতিহীন, বিবেকহীন একটা মানুষ। তো জানেন যখন তখন আবার যেচে পড়ে আমাকে এসব বলতে আসেন কেন? আসলে না, ভুলটা আমারই হয়েছে। আমি কেন আপনার সাথে শেয়ার করি, আমি কেন এখানে আসি? আমি আসলে বোকার মতন কাজ করি। আমি কেন আপনার সাথে কথা বলতে চাই আমি জানি না, আমি নিজেও জানি না। আরে কি কথা? আপনার সাথে কিসের কথা? কি সিনকেট? কিসের কথা? আপনার লগে কোনো কথা নাই। কথা নাই বলে হবে না, দাঁড়ান আপনি। সমস্যা আপনার? হ্যাঁ, সবসময় উত্তেজিত হয়ে থাকেন কেন? উত্তেজনা নিয়ে সবকিছু শেষ করলে না হয় না, মাঝে মাঝে কিছু জিনিস ঠান্ডা মাথায় শেষ করতে হয়। আপনি নিচে আগুন জ্বালায় বলবেন যে আমি মাথা ঠান্ডা রাখবো, কিভাবে সম্ভব এটা? আমি আগুন জ্বালাইছি? হ্যাঁ। আমি কখন আপনাকে আগুন জ্বালাইছি? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি? আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। কি আছে আপনার কাছে বলেন? কি প্রমাণ আছে বলেন? আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো আমি কথা বলতেছি না। মডেল ফয়সালের সাথে ঝামেলা হওয়ার পর থেকে আপনি 8 বার মডেল ফয়সালের সাথে মিটিং করেছেন, করেননি? করতেই তো পারি, আমি মিউজিশিয়ান, আমি মিটিং করতে পারি না? শুধু তো মিটিং করেননি, আপনি তাকে উস্কে দিচ্ছেন। আপনাদের ফার্স্ট প্ল্যানিং কি জানেন? সেটা আমি জানি। ফার্স্ট প্ল্যানিং হচ্ছে তেলের খাতে কোম্পানিতে মডেল ফয়সাল যেন আর কখনো কাজ না করে, রাইট? আর সেকেন্ড প্ল্যানিং হচ্ছে আমার চাচু মডেল ফয়সালকে যে আঘাত করেছে, তার শার্ট ছিঁড়ে ফেলেছে, তার নাক ফাটিয়ে দিয়েছে, সেইটার প্রতিশোধ যেন আবার নেওয়া হয়, রাইট? শোনেন, আপনি যে এই কথাগুলো বললেন না, 2টা পয়েন্ট বলছেন, ঠিক আছে? প্রথম পয়েন্ট নিয়ে আমি বলতেছি। প্রথম পয়েন্ট নিয়ে আমার অবজেকশনটা হচ্ছে যে আপনাদের তিলের খাজা কোম্পানি নিয়ে আমি একজন স্বাধীন মানুষ, স্বাধীন দেশে বসবাস করি, সো আমি যে কোনো কিছু বলতেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমার একজন ওয়েল উইশার আপনাদের কোম্পানিতে জব করবে কি করবে না, সেটা তো আমিও তো তাকে বলতে পারি যে না তুমি কইরো না, এটাও তো আমার গণতান্ত্রিক অধিকার। সো এখানে আপনারা তো কোনো কথা বলতে পারেন না। আপনি সেকেন্ড পয়েন্টটা যেন কি বললেন? শারীরিক ভাবে আঘাত করা, হেনস্থা করা, এসব কোনো কিছু আমাদের ফ্যামিলিতে নাই, আমাদের ট্রেডিশনে নাই, ঠিক আছে? বর্বর, খুনি, আমরা তো এসব জিনিস নাই, এটা আমাদের ব্লাডে নাই, বুঝতে হবে আপনাকে। আপনি আবারও কেন উত্তেজিত হচ্ছেন? উত্তেজিত হলে তো চলবে না, ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে হয়। বিকুল, আপনি আমাকে উত্তেজিত করবেন আর বলবেন বিকুল, এটা সম্ভব? ঠিক আছে, আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করছি, চলেন আমার সাথে। কোথায় যাবো আপনার সাথে? আপনার মাথা ঠান্ডা করবো। শুনেন, এসব ফালতু কথা বলবেন না। আমি কোথায় যাবো ক্লিয়ারলি বলেন।
আপনাকে একটু আপ্যায়ন করব, ঠান্ডা কিছু খাওয়াবো, তারপর বাকি কথা বলবো। চল। আমি যাব না। আপনি যেই কারণে ভাবতেছেন যে আমাকে আপ্যায়ন করে তারপর আপনি আপনার কাজটা হাসিল করে ফেলবেন, এইটা আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক আছে? আপনার পুরা টাকাটাই লস হবে। আরে দাঁড়ান। আরে কিসের দাঁড়াবো আপনার সাথে? কিসের কথা আমারই? কি কথা তার সাথে? তার সাথে আমাকে রিফিউজ করে চলে গেল। মিস্টার ফাত্তা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কোম্পানি সকল এমপ্লয়ির সার্টিফিকেটস বায়োডাটা আবার রিকালেক্ট করছে। একটা অভ্যন্তরীণ কারণে সবকিছু মিসিং হয়ে গিয়েছে। সো আপনি কি আপনারগুলো জমা দিয়েছেন? থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি যখন চাকরিতে ঢুকি তখন আমার সার্টিফিকেট আমি সাবমিট করেই ঢুকি। এখন একটা অনাকাঙ্ক্ষিত কারণে যদি সেটা হারিয়ে যায়, আমি আমার সার্টিফিকেট আবার সাবমিট করবো ম্যাডাম। গুড। অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো আবার চাওয়ার একটা কারণ আছে, কারণ আপনারা যারা এখানে কাজ করছেন সকল এমপ্লয়ি যার যার যোগ্যতা অনুযায়ী আমরা তাদেরকে যাচাই বাছাই করবো, অ্যান্ড দেন আমরা তাদেরকে প্রমোশন এবং ডিমোশন করব। এই জন্য আসলে এই ব্যাপারটার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। চমৎকার সিদ্ধান্ত ম্যাডাম, একদম সময় উপযোগী সিদ্ধান্ত। আমি ম্যাডাম, এই যে আমার যে ডেডিকেশন নিয়ে কাজ করি কোম্পানিতে, এই যে নিবেদিত প্রাণ কর্মী যে আমি কাজ করি, কিন্তু পরিতাপের বিষয় আমার সেই কাজের মূল্যায়ন কিন্তু হয়নি, আমার প্রমোশন হয়নি। আমি কোন জায়গায় পড়ে আছি, কোন জায়গায় ফাত্তা থাকার কথা সেই জায়গায় আমি নেই। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, মিস্টার ফাত্তা কি হয়েছে তোমার? হোয়াট ইজ হ্যাপেনিং? মানে তোমার গলতটা কোথায়? তোমার প্রমোশন হচ্ছে না কেন? তোমার প্রবলেম কোথায়? এই যে গরু ছাগল আউল ফাউলদের প্রমোশন হচ্ছে, তোর কি হচ্ছে ফাত্তা? তোর প্রবলেমটা কোথায়? তোর কেন প্রমোশন হচ্ছে না? তুই কেন ওই জায়গায় পড়েছিস? তুই কেন ওই জায়গায় নেই? আমার না মাঝে মাঝে খুব হতাশ লাগে, কষ্ট লাগে এসব ভেবে ম্যাডাম। যাই হোক ম্যাডাম, আমার সেক্ষেত্রে কোনো আফসোস নেই। আমি ধরে নিলাম এটা আমারই দুর্বলতা, আমারই গলত। হয়তো আমি ধরতে পারছি না ম্যাডাম আমার গলতটা কোথায়, আমার দুর্বলতা কোথায়, আমার প্রবলেম কোথায়, লেকিং কোথায়। ম্যাডাম, আপনি যদি একবার আমার সেই গলতটাকে ধরে দিতে পারেন, আমি খামসে ধরবো, এনে হিসেবে আমার গলতটাকে নিজের ভেতর থেকে বের করে আমি ছড়ে ফেলে দিব ম্যাডাম, কথা দিচ্ছি। শুনুন মিস্টার ফাত্তা, অ্যাকচুয়ালি আপনার নামটা যখন আমি বলতে চাই মনে হয় যে ফাত্রা। সরি, মানে আমি নাম নিয়ে কোনো কমেন্টস করছি না, নামটাই এরকম একটু উইয়ার্ড। আপনি একজন আর্ট ডিরেক্টর, আপনার মধ্যে অনেক শৈল্পিকতা আছে। আরেকটা জিনিস, মানুষ নিজের ভুল কিন্তু নিচে ধরতে পারে না, সেটা অন্য কেউ ধরিয়ে দেয়। সো আমি চিন্তা করব, আমি আশা করব যে আপনি আপনার শৈল্পিকতা দিয়ে আমাদের কোম্পানিটা যতটুকুই আছে এর চাইতে আরো বেশি সুন্দর এবং প্রবৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন, তাই তো? আপনি আপনার থটস দিয়ে আমাদের কোম্পানিটার ইচ অ্যান্ড এভরি কর্নার সুন্দর করে সাজিয়ে তুলবেন, একদম মানে ঝকঝকে করে তুলবেন। ম্যাডাম, এই অফিসকে এতদিন আমি যে আর্ট ডিরেকশনের চোখ দিই, আমার যে শিক্ষার চোখ দিই, আমার যে দর্শনের চোখ দিই, প্রতি ইঞ্চি ইঞ্চি করে দেখেছি ম্যাডাম, কিন্তু প্রবলেমটা কোথায়? আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ বোঝার চেষ্টাও করলো না। আমি মাঝে ভাবি আমাকে কেন তারা বোঝে না? কেন আমার চিন্তার সাথে, কেন আমার দর্শনের সাথে, কেন আমার রুচির সাথে কেউ মাস করতে পারছে না? আমি যখন বলি, আমি তখন ভাবি আমার তো কোনো অসুবিধা নেই, আমার তো কোনো লস নেই। আমাকে না বুঝতে পারার, আমাকে মূল্যায়ন না করতে পারার এই দায়িত্ব আমার না, এটা তাদের, যারা আমাকে বুঝতে পারে না। কি হবে? আমার তো কোনো অসুবিধা হবে না। যাতে একটা ফাত্তাকে হারাবে, যাতে একটা রুচিকে হারাবে, যাতে একটা দর্শনকে হারাবে, যাতে একটা সৃষ্টিশীল মানুষকে হারাবে ম্যাডাম। বুঝতে পেরেছি। আপনাকে সেই সুযোগটা আমরা দিব, কিন্তু তার জন্য আপনাকে আপনাদের সার্টিফিকেটগুলো আবার রিসাবমিট করতে হবে। তারপর আমরা ডিসাইড করতে পারবো যে আপনার প্রমোশন হবে নাকি ডিমোশন হবে। আমি প্রথম দেখায় সেই আশ্বাসটা দেখেছি ম্যাডাম, যে কেউ আমাকে না বুঝুক, কেউ আমাকে না চিনুক, কিন্তু আপনি আমাকে বুঝবেন, আপনি আমাকে চিনেছেন। আপনার এই দেখার চোখ, আপনার যে সুদূর প্রসারী দেখার চোখ, আগাম ভবিষ্যৎ দেখার চোখ, এই চোখের কারণেই এই ফাত্তা অনেক দূরে এগিয়ে যাবে। এই ফাত্তা এই অফিসের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি নতুন করে সাজিয়ে তুলবে।
নাইস। আর একটা কথা মিস্টার সাপ্তা, না ফাত্তা, ফাত্তা। আপনি একটা জিনিস জানেন না হয়তো, বেশি কথা বললে কিন্তু মানুষের যে বাহ্যিক সৌন্দর্য সেটা হারিয়ে ফেলে। আপনি একজন আর্ট ডিরেক্টর, আপনার প্রত্যেকটা কাজ হবে চকচকে ঝকঝকে। সো ওই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ইউ মে গো নাও। থ্যাংক ইউ ম্যাডাম। আসো বসো। আসলে তোমার যে কারণে ডাকছি আজকে সেটা হচ্ছে তুমি ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়ার পরে আমার জীবনে যা ঘটে গেছে সেটা কল্পনাতীত। কিছু করার নাই, যেমন করবো তেমন ফল। কারণ তুমি বিশ্বাস করতে পারবো না আমার কতটা দুর্বিষহ সময় আমাকে এই অল্প সময় কাটাতে হয়েছে। কারণ এটা তো স্বাভাবিক, আমি যে কাজটা করছি সেই কাজটা তো প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে না, ওরা তোমাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। এখন আমি তোমাকে যেভাবে প্রমাণ দিতে বলেছি সেটা কি তুমি করতে পারবে কি পারবে না সেটা তুমি আমাকে বলো। পারবো, কিন্তু ফেসবুকে না দিলে হয় না। মানে আমি মানে ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করতেছো সেটা আমি ফেসবুকে দিব না, কিন্তু তাই বলে কিন্তু তুমি ভাইবো না যে এটা আমি ডিলিট করে দিব। এটা আমি আমার ফোনে রাখবো। খালি যদি কোনোদিন আমার সাথে কোনো রকম তিরিং বিরিং 2 নাম্বারি করার চেষ্টা করো, আমি এটা ফেসবুকে কেন, আমি এটা ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে দেওয়া যায় সব জায়গায় দিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিবি তুই একটা ফ্রড, তুই একটা 2 নাম্বার, তুই একটা ফালতু লোক। আমি তোমার সাথে কখনো বিরামটা করতে পারবো না। তুমি আমার জাত, তুমি আমার ভালোবাসা। মানে আমি শুধু ফেসবুকে দিও না। হ্যাঁ প্রফুল্ল শাহ। ওয়েট, এটাই তুমি রেকর্ড করতে চাই। রেডি, 1 2 3 অ্যাকশন। প্রফুল্ল শাহ, তুই আমার বেডরুমে এই দাঁড়া, তোর এই জায়গায় কি শালা? হ্যাঁ গুরু যাচ্ছস না তুই? তুই তোর জন্য আমার ভবিষ্যৎ নাই, হ্যাঁ আমার কোনো জীবন নাই, আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। তুই শেষ, তুই জীবন আমার ধারে কাছে আসবি না। তুমি এগুলো কি বলতেছো? আমি কোনো কিছু ফেসবুকে দিয়েছি প্রফুল্ল শাহকে নিয়ে? আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কেন ওনাকে নিয়ে স্ট্যাটাস দিতে যাব? বা আমি কেন, তুমি ভাবছো তোমার ওই ভিডিও আমি পোস্ট করেছি? তোমাকে আমি প্রমিস করেছি না যে তোমার ওই ভিডিও আমি পোস্ট করবো না, একমাত্র তখনই পোস্ট করবো যদি তুমি আমার সাথে কোনো 2 নাম্বারই করো। আমি এরকম কোনো কিছু ফেসবুকে পোস্ট করিনি, বা আমি ওনাকে নিয়েও কোনো পোস্ট করিনি। তুমি তো জানো আমার লেখালেখির অভ্যাস আছে, আমি অনেক কিছু নিয়েই লিখি। এখন উনার কোনো ফলোয়ার্স যদি আমাকে স্টক করে আমার কোনো স্ট্যাটাস নিয়ে জাজমেন্টাল হয়ে যায়, জাজমেন্ট করে, আমাকে যদি মিথ্যা ব্লেম দিতে যায় যে আমি উনাকে নিয়ে লিখেছি, তাহলে এটা আমার কোনো কিছু করার নাই, এটা তো আমার দোষ না। আমি কেন ওনাকে নিয়ে লিখতে যাব? আমি ওনাকে নিয়ে কিছুই লিখিনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন তোর ওগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই। আসলে প্রায়শ্চিত্ত হবে কিনা জানি না। আমি গুরুর একটা ছবি নিয়ে আসছি, এই ছবিটা আমি এখানে এই জায়গায় টানাবো। হ্যাঁ, এবং আমরা দুজনেই ওনার কাছে ক্ষমা চাইবো। জানি না মানে ওনার কানে এটা পৌঁছাবে কিনা বা উনি ক্ষমা করবে কিনা, তারপরেও এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব এবং সম্মান করবো। সম্মান করতে তার কোনো দোষ নাই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তার প্রতি আমার কোনোভাবে কোনো অসম্মান বোধ নেই, কিন্তু তুমি তাকে সম্মান করতে চাও, তুমি তার ফিলোসফিতে বিশ্বাস করো, তার ফিলোসফি তুমি বিলিভ করতে চাও, তার ফিলোসফি তুমি ফলো করতে চাও, বেশ ভালো, তুমি করো। কিন্তু প্লিজ এসব নিয়ে আমাকে একদম রিকোয়েস্ট করবে না, আমি একদম এগুলো করতে পারবো না। তার সাথে মানুষকে সম্মান করলে তো কেউ ছোট হয় না, তাই না? ক্ষমা চাইলে তো কেউ ছোট হয় না। আমরা তো তার প্রতি অত অন্যায় করছি না, এবং তাকে তো অসম্মান করছি, এটা তো সত্য। সেটা উনি জানুক বা না জানুক, তুমি ফেসবুকে দাও বা না দাও, এটা তো আমরা তো জানি। আর উনি তো, তোমার আমার সম্পর্ক নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। উনি তো কখনো চায় না যে তুমি আমি একসাথে থাকি না, এরকম না। উনি তো চায় বরং হচ্ছে যে আমি ভালো থাকি, তুমি ভালো থাকো, আমরা ভালো থাকি। তাহলে ওনার প্রতি আমরা যে আচরণটা মানে করলাম সেটা কি ঠিক? সেটা তো ঠিক না। তো এই জন্য আমরা কি ক্ষমা চাইতে পারি না? কারণ আমরা সম্মান করতে পারি না? প্লিজ, আমি তোমার কাছে এই জিনিসটা খুব করজোরে চাই,
কারণ আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি আমার গুরুর প্রতি মানে কত বিশ্রী, কত বাজে আচরণ করছি। এটা কোনো উচিত হয় না, কোনোভাবেই না। প্লিজ আসো, মানে প্লিজ আসো, তুমি আমি মিলে তাকে একটু ফুল দিয়ে একটু সম্মান জানাই প্লিজ। শোনো, আমি তোমাকে আবারও বলতেছি, তোমার তাকে সম্মান করতে ইচ্ছা হয়, বেশ ভালো, তুমি করো, কিন্তু আমাকে নিয়ে এগুলা একদম রিকোয়েস্ট করবে না। আমি প্লিজ, আমি এটা করতেই চাই না, আমি এটা করতে পারবো না। তোমার করতে ইচ্ছা হয় তুমি করো, আমি চাই। আরে ভাই, তোমার কথাই তো আমি তাকে অসম্মান করলাম না। সবসময় তুমি শুধু শুধু নিজেরটাই বুঝো, সেটা হয় না। গুরু, ওভাবে আপনি কোনো ভালোবাসি গুরু। আমি আজ আপনার হাতে যে আচরণ করছে এগুলো ক্ষমা নাই রয়েছে, এটা পুরোপুরি আপনার উপর ক্ষমা করে দেন গুরু। গুরু, বিশ্বাস করেন গুরু, আমার ভক্তি শ্রদ্ধা সবকিছু আপনার কথা বড়। ওনার একটা ভয় মধ্যে মনে করো আমি আপনার সঙ্গে আচ্ছা চোখ করছে গুরু, আমি আপনাকে ঘৃণা করি না করো। আমি নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে গুরু। গুরু, আপনি আপনাকে তাকাতে পারতেছি না গুরু, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আমি অনেক ভালোবাসি গুরু আপনাকে গুরু, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার সিনায় সিনায় রহতে রহতে শুনে আপনার আদর্শ আপনার নিরসবে গুরু। আমি তো মনে মনে গুরু একটা মুখটা পড়ে গে আপনার সাথে বাজিয়ার চল করছি গুরু। আপনাকে ভালোবাসি, সম্মান করে আমি আমাকে ক্ষমা করে দিয়ে। জয় প্রফুল্ল সার জয়, জয় প্রফুল্ল সার জয়, জয় প্রফুল্ল সার জয়। প্রফুল্ল সার, আমার প্রফুল্ল সার, আমার গুরু। জয় গুরু, জয় প্রফুল্ল সার জয়। ভাইয়া এভাবে আর কতদিন? অনেকদিন তো হলো, আপনি তো আমার কাজের কোনো আপডেটই দিচ্ছেন না। মানে আপনার গুরু কি জানাচ্ছে না জানাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আপনার নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে কি হচ্ছে না, আপডেট তো দিবেন। আপনি এটা কি ভাবছেন? এটা কি মোয়া যে বয়ং থেকে খুলে তারপর আপনাকে দিব, আপনি কামড় দিয়ে খাবেন? এতই সহজ? সাধনার ব্যাপার, সাধনা সাধনা আসবে, তারপর আপনাকে দিয়ে দেব। দয়াল গুরুকে তো ফোন দিলাম 2-3 বার, গুরু তো ফোন ধরতেছে না। হয়তো কোনো একটা সাধনায় আছে। আলতা বলো, সরষের তেল 2 ফোঁটা আপনার চুলকানির মধ্যে দিছেন, মালিশ করে দিছেন, আপনার চুলকানি ভালো হয়ে গেছে। বাড়িতে মানুষ কেন, মশাও ঢুকতে পারতো না। নারায়ণগঞ্জের একটা ভালো ছেলে আছে আকিব, দুর্দান্ত র্যাপ করে। র্যাপ সং শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ধৈর্য হারাইয়া পাইবেন না কুল, এই চমচম না তেল লাগাইয়া পায়সা উসুল, অশান্তির মালিশে একটু শান্তি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, 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 তেল ছাড়া দেন না।